রহস্য, মৃত্যু আর বন্ধুত্ব, এই তিনটি শব্দ যদি একসাথে মিশে যায় তাহলে যা তৈরি হয় তা শুধু গল্প নয়, সেটা হয় একটা জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া অধ্যায়। আমার নাম তন্ময় সরকার, পেশায় আমি একজন ক্রাইম রিপোর্টার। একটা ছুটি কাটাতে বেরিয়েছিলাম রাজস্থানের বুকে। ভাবিনি এই ছুটি আমার জীবনের সবচেয়ে বড় অনুসন্ধানের রূপ নেবে। একটা ট্রেনের সফর, কয়েকজন মানুষ, এক রহস্যময় খুন আর এক ছায়াময় নাম, কাল্পিত। এই গল্পে আছে এক গভীর ষড়যন্ত্র, এক গুপ্ত মানচিত্র, খুন, বিশ্বাসঘাতকতা এবং চিরন্তন বন্ধুত্বের জন্ম। আর এই ঘটনার মাঝখানেই দাঁড়িয়েছিলেন একজন মানুষ, গোয়েন্দা বুবাই মণ্ডল, সঙ্গে তার সহযোগী বিট্টু দাস। আর এই কাহিনী যেখানে তদন্তই তৈরি করলো এক অদ্ভুত বন্ধুত্বের সূত্র, যেখানে আজ আমি আপনাদের বলবো ছায়া কথা বাই দীপ ব্রাদার্সের রহস্য জাল থেকে। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 134113 फरक्का एक्सप्रेस मालदा टाउन से चलकर सुल्तानपुर, लखनऊ, कानपुर सेंट्रल, दिल्ली जंक्शन के रास्ते भटिंडा को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 9 पर आ रही है। মানুষ ভাবে ছুটি মানেই বিশ্রাম, কিন্তু আমি ভাবি ছুটি মানে অজানা কিছু খুঁজে পাওয়া। তাই ছুটি কাটাতে যাচ্ছি রাজস্থানের জয়সলমেরে, আমার সঙ্গে আমার ক্যামেরাম্যান কেশব। ট্রেন ছুটে চলেছে মরুভূমির দিকে। জানালার বাইরে শুধু বালির রেখা আর দূরে কোথাও কোথাও মরীচিকা। হঠাৎ চোখে পড়ল আমার পাশে সিটে বসে থাকা দুই ভদ্রলোক। একজন বই পড়ছে আর একজন গল্প জুড়ে দিয়েছে। দাদা, চা খাবেন নাকি? আমি কিন্তু খুব ভালো টেস্টিং বুঝি। বিট্টু, ওনাকে বিরক্ত করিস না। আরে না না, সমস্যা নেই। আপনি তো বইয়েই ডুবে বসে আছেন। তা কি পড়ছেন? সাইকোলজিক্যাল ক্রাইম থিওরি, এই বইটা আমার পুরনো সঙ্গী। তাহলে আপনি কি তদন্তের সঙ্গে জড়িত? না না, আসলে ঠিক গোয়েন্দা নয়, তবে যেখানে সন্দেহ দেখি থামতে পারি না। এই মুহূর্তে আমি টের পেলাম এই মানুষটা কোনো সাধারণ পর্যটক নয়। আর ওর পাশে বসা লোকটি মানে বিট্টু, একটু সরল কিন্তু তীক্ষ্ণ নজর। ট্রেনের সেই কামরাতেই গড়ে উঠল এক বন্ধুত্বের বীজ, যেটা পরে জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ট্রেন থেকে নেমে গাড়িতে চড়ে আমরা পাড়ি দিলাম সেই জয়সলমেরের শহরের ভিতর দিকে। মরুর বুকে দাঁড়িয়ে থাকা শহরটা যেন ধুলো আর ইতিহাসে মাখামাখি। রাস্তার দুই ধারে বালির টিলা, উটের গাড়ি, প্রাচীন ইমারত। হঠাৎ একটা রাজপ্রাসাদ সদৃশ্য পুরনো হোটেল চোখে পড়ল। নাম সন্ধ্যাবেলা। শুনে রাখবেন, বহু পুরনো এই হেরিটেজ হোটেল এক সময় ছিল স্থানীয় এক ছোট রাজপরিবারের রাজপ্রাসাদ।
ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আপনি তন্ময় সাহেব তো? আর এই দিককার দুজন মিস্টার মন্ডল অ্যান্ড মিস্টার দাস। আপনি থাকছেন 205 আর ওনারা থাকছেন 206 নম্বর ঘরে। আর তবে আজ এখানে থাকছেন এক বিশেষ অতিথি, ডক্টর শৈলেশ বাঘেলা। কাল সকাল 10টায় তিনি একটা গোপন ইতিহাস নিয়ে প্রেজেন্টেশন দেবেন। সেখানে প্রেস, গবেষক, এমনকি এই রাজ পরিবারের প্রতিনিধিরাও থাকবেন। শুনেই বুকের ভেতর কেমন একটা কাঁপন শুরু হলো। প্রাচীন ইতিহাস, গুপ্ত তথ্য, রাজপরিবার, এর সবই রহস্যের জন্য উর্বর জমি। আমি লক্ষ্য করলাম বুবাই মণ্ডলের চোখ চকচক করছে। ও যেন ঠিক করেই ফেলেছে যে কাল সকালটা আর শুধু ইতিহাস নয়, কোনো রহস্যের আঁচ পেলে সে আর ছাড়বে না। বুবাইদা, ভাবছেন তো এদের কারো না কারোর মধ্যে কিছু একটা রহস্য আছে, তাই না? রহস্য না থাকলে রাজপ্রাসাদে মানুষ মরে না। তখন জানতাম না ঠিক পরদিন রাতেই এই হোটেলের মধ্যে ঘটবে একটি ভয়ঙ্কর খুন, আর হারিয়ে যাবে এমন এক জিনিস যার দাম কয়েক কোটি টাকারও বেশি, এবং যার সূত্র ধরে জন্ম নেবে আমাদের তিনজনের বন্ধুত্ব, যেটা চিরকাল থেকে যাবে। পরদিন সকাল 9:30 আমরা তিনজন হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম জয়সলমেরের মূল রাজপ্রাসাদে, যেখানে ডক্টর শৈলেশ বাঘেলার ঐতিহাসিক প্রেজেন্টেশন আছে। বাইরে রাজপথ জুড়ে পুলিশ পাহারা, ভিতরে ভিআইপি সব আমন্ত্রিতরা, মিডিয়া রিপোর্ট, গবেষক, ব্যবসায়ী, এমনকি কয়েকজন রাজপরিবারের প্রতিনিধিও। প্রাসাদের বারান্দার ঝাড়বাতি, দেওয়ালের জটিল নকশা, এই সব মিলিয়ে পরিবেশটা যেন ইতিহাসের গায়ে মিশে যাওয়া এক রহস্যের ঘ্রাণ ছড়াচ্ছিল। বুবাইদা, এই পরিবেশে কোনো খুন হলে কিন্তু গল্প জমে যাবে। গল্প নয় বিট্টু, বাস্তব জীবনে খুন হয় রক্তের দামে। হ্যাঁ, কিন্তু এটা ঠিক, এখানে কিছু একটা আছে যা ঠিকঠাক নয়। স্টেজে উঠে এলেন ডক্টর শৈলেশ বাঘেলা। পাকা চুল, গলায় রাজস্থানী কার্ফ, হাতে একটি পুরনো খামে ভরা মানচিত্র। শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আজ আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি এমন একটি মানচিত্র যা রাজস্থানে তো নয়, গোটা দেশের ইতিহাসে বদলে দিতে পারে। এই মানচিত্র রয়েছে প্রাচীন মরু অঞ্চলের গুপ্ত ধনভাণ্ডারের অবস্থান, যা রাজবংশেরই কেউ লুকিয়ে রেখেছিল 1752 সালে। এখানে শুধু সোনা রূপা নয়, আছে তেল, খনিজ এবং এমন কিছু উপাদান যা আন্তর্জাতিকভাবে বহু মূল্যবান। কিন্তু এই মানচিত্র কপি আমার একমাত্র, এবং এটি সুরক্ষিত থাকবে সরকারের তত্ত্বাবধানে। আমি দেখলাম সামনের সারিতে বসে থাকা কয়েকজন ব্যবসায়ী কানে কানে কিছু বলছে। একজন তার ফোনে কিছুর ছবি তুলতে গিয়ে থেমে গেল, কারণ নিরাপত্তা রক্ষীরা বাধা দিল তাকে। গোয়েমণ্ডল সেই সময় চোখ গেঁথে তাকিয়ে রইল ডক্টর বাঘেলার হাতে ধরা ওই মানচিত্রটার দিকে, যেন সেখানেই রহস্যের বীজ লুকিয়ে আছে। তন্ময়বাবু, আপনি শুনলেন? উনি বললেন কপি আমার একমাত্র, অর্থাৎ এর প্রতিলিপি নেই। কিন্তু এত গোপন মানচিত্র কেউ একা নিয়ে ঘুরে বেড়ায়? ঠিক বলেছেন। এত বড় তথ্য কারো লোভ তৈরি করতেই পারে। স্টেজের পাশে এক মহিলা গাইড, রুবিনা, স্টাফদের সঙ্গে ব্যস্ত কথা বলছে। আর একটু দূরে দাঁড়িয়ে একজন আর্টিস্ট, ইমরান, একে একে কিছু স্কেচ তুলছে নিজের খাতায়। তাদের পাশ দিয়ে একজন কর্পোরেট টাইপ ভদ্রলোক, সুরেশ ব্যানার্জি, ফোনে গভীর গলায় কথা বলছেন। তখন আমি জানতাম না
এই তিনজন মানে রুবিনা, ইমরান আর সুরেশ পরবর্তী ঘটনাবলীর মূল চরিত্র হয়ে উঠবে। সেই সময় কেবল বুবাইয়ের চোখে দেখে বুঝেছিলাম তিনজনেই সন্দেহের তালিকায় ঢুকে গেছে। এই তিনজনের মধ্যে কেউ না কেউ ঠিক কিছু একটা লুকাচ্ছে। সুরেশ ব্যানার্জির মুখভঙ্গি বলছে সে কিছু গোপন তথ্য জানে, আর ওই ইমরান যেভাবে স্টেজের স্কেচ আঁকছে তাতে কিছু না কিছু দাগিয়ে রাখছে। রুবিনা তো বেশ শান্ত দেখাচ্ছে। যারা সবচেয়ে বেশি লুকায় তারাই সবচেয়ে বেশি নিরীহ দেখায়। প্রেজেন্টেশন শেষে সবাই দাঁড়িয়ে হাততালি, ছবি তোলা এবং কফির মাঝে মিশে গেল। কিন্তু আমরা তিনজন জানতাম এই দিনটা কিছু একটা রেখে যাবে, হয়তো সোনা নয় কিন্তু মৃত্যুর গন্ধ। রাত তখন ঠিক 2টো। হোটেল সন্ধ্যাবেলার করিডোরটা নিস্তব্ধ, এমনকি বাতাসটাও যেন থেমে গিয়েছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল একটা শব্দে, দরজা লাগার শব্দ। আমি উঠে জানালার পাশ দিয়ে দেখি 203 নম্বর রুমের দিকে কেউ দৌড়ে যাচ্ছে। ক্যামেরাম্যান কেশব তখনও ঘুমে অচেতন। আমি ছুটে গেলাম বাইরে। ঠিক তখনই দেখা গেল পুরনো হোটেল যেন হঠাৎ অস্থির। সাপ সাপ ডক্টর বাঘেলার ঘরে কিছু একটা হয়েছে সাপ, দরজা খোলা যাচ্ছে না। ঘরের ভেতরে ঢুকে যা দেখলাম তাতে বুক কেঁপে উঠল। ডক্টর বাঘেলার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ফ্লোরে, মাথায় আঘাত। রুমের টেবিল সম্পূর্ণ উল্টে গেছে, ল্যাম্পটা পড়ে আছে মেঝেতে। পাশে ভাঙা চায়ের কাপ আর খামটা খালি, মানচিত্র নেই। দেখি সরুন, আমি ডিএসপি গিরিধর সিং। হোটেল কর্তৃপক্ষ আমাদের খবর দিয়েছে, মনে হচ্ছে এটি পরিকল্পিত খুন ও চুরি। ডক্টর বাঘেলার ঘর থেকে একজন আমাদের স্টাফ একটি লেডিস চুরির উদ্ধার করেছে। কাজেই সন্দেহ পড়ছে রুবিনা খাতুনের উপর। রুবিনা? ও তো শুধু গাইড। উনি এত সহজে ক্রু রেখে যাবে না, বিষয়টা অনেক জটিল। এই চুরিটা হতে পারে ভুয়ো প্রমাণ। পুলিশ রুবিনাকে গ্রেপ্তার করলো, কিন্তু আমার মন বলছিল যেটা দেখাচ্ছে আসল ঘটনাটা তা নয়। বুবাই তখন ওর ঘরে গিয়ে নিজের নোটবুকে কিছু লিখে রাখছিল, মানে কে কখন কোথায় ছিল, কার অ্যালিবাই কী, কে কোথা থেকে বেরোলো, এই সব কিছু। আচ্ছা বুবাই বাবু, আপনি কি বিশ্বাস করেন এই রুবিনাই খুনি? রাত 1:45-এ রুমের লাইট নিভেছিল, আমি জানলাতে দেখেছি। 2টোতে দরজার শব্দ শুনেছেন আপনি, কিন্তু হোটেলের ফুটেজ বলছে রুবিনা 1:15-তেই রুমে ফিরে গেছে। সে ঘর ছেড়ে বেরোয়নি, তাহলে সে খুন কিভাবে করবে? একটা কথা বুঝলাম, বুবাই মণ্ডল তদন্তের জন্য পুরোপুরি তৈরি। আমিও বুঝলাম এই হত্যার পেছনে লোভ আছে, গোপন তথ্য আছে, আর আছে এমন কেউ যাকে চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সে এই ঘটনার নেপথ্যেই দাঁড়িয়ে চুপচাপ হাসছে। হ্যালো স্যার, আমাদের সিসিটিভির ডিভিআর কেউ খুলে রেখে গেছে স্যার। গতকাল রাতের ভিডিও ডিলিট হয়ে গেছে। তাহলে খুনি শুধু একজন খুনি নয়, সে টেকনোলজি বোঝে। তার পরিকল্পনা আগেই করা ছিল। তাহলে এটা তাৎক্ষণিক খুন নয়, এটা প্রিমেডিটেটেড মার্ডার। আমার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছিল, এই খুনটা কি শুধু মানচিত্রের জন্যই, নাকি এর পেছনে লুকিয়ে আছে অতীতের কোনো প্রতিশোধ, কোনো বিশ্বাসঘাতকতা, কিংবা
আরেকটি চুরি যা হয়তো এখনও আবিষ্কৃত হয়নি। রাতের সেই ভয়ালো হত্যাকাণ্ডের পর সকালটা যেন ভোরের আলোতে রক্তমাখা হয়ে উঠল। গোটা হোটেল থমথমে। অতিথিরা ফিসফিস করে কথা বলছে। কেউ মুখে বলে না কিছু, কিন্তু চোখে স্পষ্টত আতঙ্ক আর কৌতূহল। বুবাই, বিট্টু আর আমি তিনজনই ব্রেকফাস্ট টেবিলে মুখ গমড়া করে বসে আছি। অথচ ঠিক তখনই তিনজন মানুষ একে একে আমাদের চোখে পড়ল। তিনটি অদ্ভুত আচরণ, তিনটি ভিন্ন ভিন্ন অভিসন্ধি। তন্ময়বাবু, গতকাল প্রেজেন্টেশনের সময় আমি যাদের লক্ষ্য করছিলাম তারা তিনজনেই আজ সকালে একে একে সন্দেহের তালিকায় ঢুকে পড়েছে। তিনজন মানে? মানে রুবিনা তো পুলিশ হেফাজতে, তাহলে বাকি দুজন? ইমরান শিল্পী, ওর হাবভাব খুব স্বাভাবিক, কিন্তু ওর ডায়েরিতে গতকাল মানচিত্রে কিছু খণ্ডচিত্র আঁকা ছিল। ও এত তাড়াতাড়ি মনে রাখতে পারলো কিভাবে? আর সুরেশ ব্যানার্জি, ওই যে কর্পোরেট লোকটা, পুরো সময় ফোনে ব্যস্ত থাকে। রাতে আবার শুনেছি হোটেলের লাউজে সে কারোর সঙ্গে ল্যাপটপে কিছু ট্রান্সফার করছিল। আমরা তিনজনই চুপচাপ উঠে পড়লাম। বুবাই বলল, আজ সারাদিন এই নিয়ে এদের গতিবিধির উপর নজর রাখা হবে। সিসিটিভি তো ডিলিট হয়ে গেছে, এখন চোখ আর কানের উপরই ভরসা। ইমরান সাহেব, আপনি তো খুব সুন্দর আঁকেন দেখছি। আচ্ছা, আপনি কি ডক্টর বাঘেলার স্কেচ করছিলেন? হ্যাঁ, আমি তো ঐতিহাসিক ঘটনাগুলো তুলে রাখি স্কেচের মাধ্যমে। কাল একটা খুব সুন্দর অ্যাঙ্গেল পেয়েছিলাম, তাই তুলেছিলাম। এই স্কেচে তো একটা দাগ দেখছি। এই মানচিত্রে এই সাদা দাগটা, এটা কি ভুল করে করলেন? আসলে কিছু জায়গায় ভুল হয়েছে, মানচিত্রটা তো এমন মনে নেই। মানে মানচিত্র ঠিকভাবে মনে নেই, কিন্তু দাগগুলো মনে আছে। ইমরানের ডায়েরি যতই শিল্পের নামে ভরা হোক, সেখানে ছিল এমন কিছু চিহ্ন যেগুলো শুধুমাত্র প্রকৃত মানচিত্র দেখলেই আঁকা সম্ভব। বুবাই একটা ছবি তুলে রাখলো তার পৃষ্ঠায়। দেখুন, আমি এক ব্যবসায়ী, আমার কাছে সময় নেই কৌতূহলের খেলা খেলার। আপনার ল্যাপটপে যে ট্রান্সফার ছিল সেটা কি ডেটা না মানচিত্রের কিছু রেকর্ড? আপনি ডক্টর বাঘেলার সঙ্গে কোনো প্রজেক্টে যুক্ত ছিলেন? আমি শুধু তাকে টেকনিক্যালি সহযোগিতা দিচ্ছিলাম, মানচিত্র ডিজিটালাইজ করছিলাম। এতে সমস্যা কি? এই স্বীকারোক্তিটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ বাঘেলার কপি ছিল কেবল একটাই। সেটির ডিজিটাল রূপায়ণ করার অধিকার যদি সুরেশের থাকে, তাহলে তার কাছেই থেকে যেতে পারে তার কপি। অতএব খুনির প্ররোচনার একটি বড় সম্ভাবনা তার দিকে ইঙ্গিত করছে, কিন্তু এটুকুই প্রমাণ নয়। তাহলে আমাদের সামনে এখন দুটো প্রশ্ন: কেউ চুরি করেছে নাকি নকল তৈরি করেছিল আগেই? তিনজন মানুষের গতিবিধি, তিন রকম অজুহাত, আর প্রতিটিতেই লুকিয়ে আছে অদৃশ্য একটি চোর ও খুনি। কিন্তু কার মুখোশ আগে খুলবে সেটাই সময় বলবে। দিনের আলোটা মুছে গিয়ে সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে নেমে আসছিল জয়সলমেরের আকাশে। বাইরের মরুর হাওয়া শুষ্ক আর রহস্যময়। আমরা তখন বসলাম হোটেলের স্টাফ কন্ট্রোল রুমে। বুবাই চেয়েছে হোটেল ডিভিআর সার্ভারটা খতিয়ে দেখতে, সেই রাতের ক্লু খুঁজতে। কিন্তু যা দেখলাম
তাতে হোটেলের চেয়েও বেশি ঠান্ডা হয়ে গেল বাতাস। স্যার, ডিভিআর বক্সটা গত রাতেই খোলা হয়েছিল, আর সকাল 3:17 সিসিটিভির সব রেকর্ড মুছে দেওয়া হয়েছে। মানে খুনের পর কেউ আবার ঘরে ঢুকে রেকর্ড মুছে দিয়েছে? অথবা খুন করে তারপরেই এটা করেছে, সেটাই আমাদের সময়রেখা বুঝতে সাহায্য করবে। কিন্তু ডিভিআর তো লক করা থাকে, চাবিটা কার কাছে ছিল? আর চাবি ছিল ডিউটি ম্যানেজারের কাছে, কিন্তু কিন্তু কাল রাতেই ম্যানেজারের ঘরে ঢুকে জাল ডুপ্লিকেট চাবি ব্যবহার করেছে। এটা আমরা আজ সকালে বুঝতে পারি। এই ঘটনার মধ্যে বেশ কিছু অদ্ভুত মিল দেখছিলাম। মানে যেমন ডিভিআর ফুটেজ ডিলিটের সময় হোটেল লাউঞ্জে নেটওয়ার্ক কেটে গিয়েছিল, সিসিটিভি স্ক্রিন ব্ল্যাকআউট হয়েছিল 12 মিনিটের জন্য। মানে টেকনোলজির ব্যবহার, এটা খুব চেনা একটা প্যাটার্ন। সুরেশ এই কাজ করতে পারবে। সে নিজেই বলেছে যে সে বাঘেলার মানচিত্রের ডিজিটাল করছিল। তার মানে ওর ডিভাইস ও সফটওয়্যারের দক্ষতা আছে। তাহলে ওই ডিভিআর খুলে ভিডিও ডিলিট করলো? হতে পারে, কিন্তু সমস্যা হলো এখনও কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, সিসিটিভি নেই, অ্যালিবাই নেই, আর ওর ফেসিয়াল এক্সপ্রেশন একেবারে প্রশিক্ষিত খুনির মতো নয়। এই দ্বিধাই বুবাইয়ের বিশেষত্ব। সে কখনো অতি সরল বিশ্বাসে যায় না, আর তার সিদ্ধান্ত নেওয়ার আগেই সে তৈরি করলো একটা পরিকল্পনা, ফাঁদ। তন্ময়বাবু, আমি একটা ফাঁদ তৈরি করতে চাই। আমি চাই আমরা প্রচার করব ডিভিআর সার্ভারের টেম্পোরারি ব্যাকআপ আছে, আর তাতে খুনির মুখ দেখা গেছে। আমরা এটা বলবো হোটেলের সবাইকে শুনিয়ে। মানে আপনি দেখতে চাইছেন যে কি ভয় পাই এই গুজবটাতে, তাই তো? ঠিক তাই। খুনি তখনই ভুল করবে যদি সে ভাবে তার মুখ ক্যামেরায় ধরা পড়েছে। আপনারা শুনলেন নাকি ডিভিআরের ব্যাকআপে খুনির মুখ আছে? হ্যাঁ, শুনলাম আজ রাতেই পুলিশ আবার আসবে, ধরবে ওকে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গুজবের ফাঁদ ছড়িয়ে গেল হোটেলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আমরা দেখছিলাম কি পাল্টাচ্ছে তার আচরণ, কি হঠাৎ গুম হয়ে যাচ্ছে, কার মুখে চাপা টেনশন। সারাদিন ধরে ইমরান আমাদের আশেপাশেই ঘুরছিল, এখন হঠাৎ ওর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, ফোনও ধরছে না। তাহলে এবার সময় ওর ঘরটা ঘুরে দেখার। সত্যি কি ও ভয় পেয়েছে নাকি অন্য কিছু লুকিয়ে আছে ওর ডায়েরির পাতায়? এইভাবেই সন্দেহ আর ধোঁয়াশা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আমরা টের পাচ্ছিলাম যত এগোচ্ছি রহস্যটা যেন আরও গভীরে গভীরে নিয়ে যাচ্ছে। খুনটা যেন শুধু খুন নয়, এটা লম্বা পরিকল্পনার একটা মাত্র স্তর। রাত তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। হোটেলের সন্ধ্যাবেলার করিডোরটা নিস্তব্ধ। আমরা তিনজন, মানে বুবাই, বিট্টু আর আমি ধীরে ধীরে এগিয়ে চললাম 208 নম্বর ঘরের দিকে। সেখানেই থাকে ইমরান। আমাদের দেওয়া ফাঁদে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে ও। বিকেল থেকে ওর দরজা বন্ধ, অনুবন্ধ। সবচেয়ে বড় কথা, ওর ভেতরে থাকা নিয়ে আমাদের সন্দেহ আছে। বুবাইয়ের চোখে যেন আগুন জ্বলছিল, যেন ও জানে এবার কিছু একটা পাওয়া যাবেই। ইমরান সাহেব ভেতরে আছেন? আমরা আপনাকে দুটো প্রশ্ন করতে এসেছি। দাদা, ভিতর থেকে আওয়াজ আসছে না, আলো নেভানো, দরজা ঠেলে দেখি।
ভেতরে ঢুকতেই হালকা আতঙ্কে কেঁপে উঠলাম। ঘরে কেউ নেই, কিন্তু পুরো ঘর যেন এলোমেলো। বিছানায় কাগজ, টেবিলের উপর কলম ছড়ানো, আর জানালার কাছে রাখা ডায়েরিটা অর্ধেক খোলা। এটাই তো ওর সেই স্কেচ ডায়েরি। দেখি কি আছে ভিতরে। এই পৃষ্ঠায় একটা লাল দাগ আচ্ছা, এটা রক্ত নাকি কালি? না, এটা রক্ত নয়, কিন্তু রংটা ইচ্ছাকৃত। লক্ষ্য করো, এই স্কেচটা শুধু মানচিত্র নয়, বরং এর সাথে মিলছে রাজপ্রাসাদের পুরনো এক গোপন করিডরের নকশা। মানে ইমরান জানে কোথায় আছে গুপ্তধন? সে হয়তো পুরো মানচিত্র পায়নি, কিন্তু প্রেজেন্টেশন দেখে মেমোরি থেকে এটা এঁকেছে। তা মানে তার ফটোগ্রাফি মেমোরি আছে। এই লোকটা সাধারণ শিল্পী নয়। ডায়েরির পেছন থেকে একটা ছেঁড়া কাগজ পেলাম। সেখানে লেখা আছে 303 নম্বর ঘর, রাত 2টা, ওর সঙ্গে দেখা। এটা কার সঙ্গে দেখা? কে ও, আর কেনই বা এত গোপনে? 303 নম্বর ঘর তো আমাদের ফ্লোরে নয়, সেটা তো ভিআইপি ব্লকে। সেখানে তো কেবল একটাই অতিথি আছে, সুরেশ ব্যানার্জি। তাহলে কি ইমরান আর সুরেশ গোপনে মিলছে? একদিকে মানচিত্র চুরি, অন্যদিকে গোপন বৈঠক। চিত্র পরিষ্কার হচ্ছিল, হয় ইমরান জড়িত, না হলে সে একজন সাক্ষী যাকে সুরেশ দমানোর চেষ্টা করছে। আপনি কি বুঝতে পারছেন তন্ময়বাবু? খুনটা হয়েছে ঠিকই, কিন্তু তার পেছনে থাকা কাহিনী যেন একটা ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে, যেখানে প্রত্যেকেই কিছু না কিছু জানে, অথচ কেউই পুরোটা বলছে না। ডায়েরির পাতার নিচে হঠাৎ আর একটা লেখা, নজর রেখো, কেউ বিশ্বাসযোগ্য নয়। আমি এই মুহূর্তে বুঝলাম এই হত্যা কেবল দেহের নয়, বিশ্বাসেরও। আর সবচেয়ে বড় কথা, খুনি নিজেই হয়তো আজ রাতে আরেকটি আঘাত করার প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল সকালে কেউ কিছু বুঝে ওঠার আগেই আমাদের কাজ শুরু করতে হবে। ইমরান কোথায় গিয়েছে তা জানতে হবে, আর 303 নম্বর ঘরের ভিতরে ঢুকতে হবে। গল্পের প্রতিটা পাতা যেন এখন ডায়েরির এক একটা স্কেচের মতো। আমরা কেবল আঁকিবুকি মিলিয়ে যাচ্ছি। রহস্য আরও ঘনীভূত হচ্ছে, সময় গড়াচ্ছে, আর খুনির পায়ের ছাপ আমাদের এক অজানা পথের দিকে নিয়ে যাচ্ছে। পরদিন ভোর। চারপাশে নিস্তব্ধ এক ধূসর আলো ছড়িয়ে আছে। আমাদের হাতে এখন একটা নাম, সুরেশ ব্যানার্জি, আর একটা জায়গা, 303 নম্বর ঘর। আমরা তিনজন ধীরে ধীরে এগিয়ে গেলাম ভিআইপি ব্লকের দিকে। এই ঘরটা সাধারণ পর্যটকদের জন্য নয়, এটা শুধুই বিশেষ অতিথিদের জন্য। মিস্টার সুরেশ ব্যানার্জি, এটা খুব জরুরি, আমরা একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, এত সকালে? আপনার ঘরে গতকাল রাতে কেউ কি এসেছিল? কেন? না মানে কি কেউ না, আমি একাই ছিলাম। আপনার কাছে ডক্টর বাঘেলার মানচিত্রে একটি কপি ছিল, সেটি কি এখনও আপনার কাছে আছে? মানে না, মানে আমি তো শুধু ডিজিটাল রেকর্ডে রেখে দিয়েছিলাম। প্রেজেন্টেশনের পর ডক্টর বাঘেলাই সেটি ডিলিট করার নির্দেশ দিয়েছিলেন। আমরা ওর চোখে দেখছিলাম চাপা ভয়। কথা বলার সময় সে একবার হাত ঘড়ির দিকে তাকালো, আর একবার জানালার পর্দার ফাঁকে বাইরে নজর দিল। হঠাৎ হোটেলের স্টাফ ছুটে এলো আমাদের দিকে, তার হাত কাঁপছে, মুখে আতঙ্ক। স্যার স্যার পিছনের গ্যালারির পাশে একটা শেডের ঘরে স্যার একটা লাশ, স্যার লাশ।
মানে? চলো। আমরা ছুটতে গেলাম পেছনের সেই সেট ঘরের দিকে। ছোট্ট একটা গুদাম ঘর, যেখানে পুরনো আসবাবপত্র বাক্স রাখা থাকে। ভিতরে ঢুকেই বুকটা কেমন কেঁপে উঠল। মেঝেতে পড়ে আছে ইমরানের নিথর দেহ, তার চোখ খোলা কিন্তু প্রাণ নিঃশেষ। ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ছড়িয়ে আছে আশেপাশে। ইমরানকেও মেরে ফেলেছে? পুলিশ এসে ঘিরে ফেললো এলাকা। ফরেন্সিক টিম ভিতরে ঢুকলো। বুবাই মণ্ডল এক কোণে দাঁড়িয়েছিল, চোখে এক ধরনের শূন্যতা। এই মৃত্যু তাকে আরও এক ধাপ ঠেলে নিয়ে গেল অপরাধীর মুখোমুখি হওয়ার দিকে। খুনি এবার ভয় পেয়েছে। ও জানে ইমরান অনেকটা বুঝে ফেলেছিল। ও ভেবেছিল ইমরান মুখ খুলবে, তাই তাকে সরিয়ে দিয়েছে। এটা লালসার খুন নয়, এটা সতর্কতার খুন। মানে খুনি আমাদের সামনেই ঘুরছে, আর আমরা জানতেই পারছি না কিসি। কখনো কখনো খুনি হয় সামনে থাকা সবচেয়ে শান্ত মুখ। হয়তো সুরেশ ব্যানার্জি, নয়তো অন্য কেউ, যাকে আমরা এখনো চিনতেই পারিনি। ইমরানের মৃত্যু মানে প্রমাণের আরও এক দরজা বন্ধ। কিন্তু সে যা রেখে গেছে, মানে ডায়েরি, স্কেচ, 303 নম্বর ঘরের লেনদেন, সবই এখন আরও গুরুত্ব পাবে। আর বুবাই মণ্ডল ঠিক করলেও রাতেই সে ঢুকবে সুরেশের ঘরে, কারণ সে বিশ্বাস করে খুনির নিজের ভুল কখনো পুরো ঢাকতে পারে না। রাত তখন প্রায় 2টো। হোটেলের চারপাশে নিস্তব্ধ মরুর বাতাস, যেন চারিদিকে মৃত্যু ছড়িয়ে আছে। আমরা 3 জন, বুবাই, বিট্টু আর আমি, চুপচাপ এসে দাঁড়ালাম 303 নম্বর ঘরের সামনে। ঘরটা তখন খালি, কারণ পুলিশ সুরেশ ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে কিছুক্ষণের জন্য। এই ফাঁকেই আমরা সুযোগ পেলাম ওর ঘর ঘেঁটে দেখার। এই ঘরটা একটু অদ্ভুত না দাদা? সব কিছু যেন একটু অতিরিক্ত গোছানো। খুনিরা সবসময় নিজেদের এভিডেন্স মুছে ফেলতে চায়, তাই তারা নিখুঁত হয়ে ওঠে। আসল ভুলটা তারা করে এখানে। ঘরে ঢুকে প্রথমে নজর পড়ল একটা ছোট্ট টেবিল। সেখানে রাখা ছিল ওর ল্যাপটপ, একটা চাবির গোছা আর 3টি একরঙা খাতা। বিট্টু একে একে খাতাগুলো খুলতে লাগলো। এই খাতাগুলোতে তো শুধু হিসেব, আর একটা খাতায় মানচিত্রের অংশ। এই অংশটা একদম সেই অংশ যেটা ইমরানের স্কেচে ছিল। মানে ইমরান সত্যি কিছু চুরি করেনি, বরং সুরেশ ওর ডায়েরি থেকে চিত্র কপি করে নিজের খাতায় লিখেছিল। তাহলে সুরেশ জানতো ইমরান কি আঁকছে, এবং সে জানতো ইমরান তাকে বিপদে ফেলতে পারে, তাই ওকে সরিয়ে দেওয়া হলো। দাদা, এখানে তো একটা ছোট ক্যামেরা পাওয়া গেছে। এটা তো পকেট ক্যামেরা। বুবাই সেটা হাতে তুলে একবার চোখ ঘুরিয়ে বলল, এইটাই সেই যন্ত্র যার মাধ্যমে সে প্রেজেন্টেশনের সময় মানচিত্রের গোপন তথ্য গোপনে রেকর্ড করেছিল। ইমরান হয়তো সেটা জেনেই ওকে ব্ল্যাকমেল করছিল। এটা একটা টার্নিং পয়েন্ট। এখন আমাদের দরকার সুরেশের ল্যাপটপের লগ। ও কি ট্রান্সফার করেছিল, কখন এবং কার কাছে। বুবাই বাবু, এ তো ল্যাপটপের পাসওয়ার্ড লাগবে। আসুন চেষ্টা করি। এটা ট্রাই করা যাক। ডক্টর বাঘেলা 303। এই তো খুলে গেল। বুবাই যা ভাবেন তার মধ্যে একটা যুক্তি থাকে,
তিনি ভেবেছিলেন সুরেশ হয়তো মানচিত্র ডিজিটাল করার সময় ডক্টর বাঘেলার নাম আর 303 নম্বর ঘরকে পাসওয়ার্ড হিসেবে রেখেছে। তাই ঠিক হলো। দেখুন, এখানে একটা জিপ ফোল্ডার আছে, নাম জাইসওয়াল সিক্রেট আন্ডারস্কোল্ড ম্যাপ এক্স। এই ফোল্ডারটা লাস্ট নাইট খুনের আগে কাউকে মেল করা হয়েছে। আচ্ছা, কার কাছে পাঠানো হয়েছে? একটা অদ্ভুত নাম, kalpit.raj@provolt.com। কে এই কাল্পিত? একটা নতুন নাম, যে এখনো গল্পে আসেনি, কিন্তু তার ছায়া এখন সমস্ত হত্যার পেছনে দাঁড়িয়ে। খুনি হয়তো শুধু সুরেশ নয়, সে হতে পারে এক বিশাল চক্রের মুখ, যার নাম আমরা জানি না, শুধু একটি শব্দ, কাল্পিত। কাল রাতে খুন, ডিভিআর ডিলিট, ইমরানের ব্ল্যাকমেল, গোপন মানচিত্র আর এই কাল্পিত, সব কিছুই এবার একটা ফাঁসের মতো আঁটছে। আর আমি জানি কাল রাতে হোটেলে আরও কেউ এসেছিল, যাকে কেউ চিনে না, আর সেই পুরো খেলার নির্দেশক। আর সেখানেই আসল যুদ্ধ শুরু। এটা শুধু খুন নয়, এটা হয়ে উঠেছে তথ্য, লোভ আর চক্রান্তের কাহিনী। আর এই কাহিনীর কেন্দ্রে দাঁড়িয়ে আছে বুবাই মণ্ডল, যে এবার খুঁজে বের করবেই কে এই কাল্পিত। মানচিত্র, খুন আর ইমরানের মৃত্যু, সব কিছুর মাঝে এসে দাঁড়িয়ে আছে এক নাম, যাকে কেউ চেনে না, কিন্তু সেই এই কাহিনীর ছায়া নায়ক, কাল্পিত। সুরেশ ব্যানার্জির ল্যাপটপ থেকে পাওয়া ইমেল, যার রিসিভার kalpit.raj@provolt.com, এই নামটাই যেন বুবাই মণ্ডলের মস্তিষ্কে আগুন ধরিয়ে দিচ্ছে। কাল্পিত, এই নামটা একটা ছদ্মবেশ। এটা কোনো সাধারণ হ্যাকার নয়, এটা একটা পরিচিত পরিচয়, যে আসল দুনিয়া আলাদা নামে ঘুরছে। তাহলে দাদা, ও কি হোটেলের মধ্যেই আছে? সম্ভব, বা হয়তো আমাদের খুবই কাছেই কোথাও। তবে এখনই যদি কেউ সব জানে, সেটা সুরেশ ব্যানার্জি। ওই মেল করেছিল আর ওই মানচিত্র স্ক্যান করেছিল। কি বলছেন? কবে? কোথায়? ঠিক আছে, আমরা আসছি। কি হলো ইন্সপেক্টর? সুরেশ ব্যানার্জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওকে একটা কালো গাড়ি থেকে মরুভূমির ধারে ফেলে দিয়ে গেছে। মাথায় আঘাত, শরীরে নীলচে দাগ, লোকটা অজ্ঞান। ডাক্তার বলছে কোমায় চলে গেছে। আমরা ছুটে গেলাম জয়সলমীরের সরকারি হাসপাতালে। আইসিইউতে শুয়ে আছে সুরেশ, মাথায় ব্যান্ডেজ, চোখ বন্ধ, নাকে মুখে অক্সিজেন। পাশে একটা নোট, হাতে লেখা কিছু চিহ্ন, যেটা পুলিশ উদ্ধার করেছে ওর পকেট থেকে। এটা কি কোড নাকি মানচিত্রের বাকি অংশের সংকেত? কালো কালিতে লেখা X4 টানেল আর K17 ভোল্টকে, মানে কি দাদা? এটা সম্ভবত মানচিত্রের শেষ জায়গার কোড, যেখানে ভল্ট আছে, মানে গুপ্তধনের আসল লোকেশন। আর যাকেও পাঠিয়েছিল সেই কাল্পিত। ওই বুঝতে পেরেছে সুরেশ বিপজ্জনক হয়ে যাচ্ছে, তাই ওকে সরিয়ে দিয়েছে। কাল্পিত এখন কেবল একজন অপরাধী নয়, সে একটা ছায়া, যে তথ্য চুরি করে, মানুষ মারে এবং সব কিছু নিখুঁতভাবে গোপন রাখে। কিন্তু বুবাই মণ্ডলের সামনে এখন একটাই লক্ষ্য, কাল্পিত কে আর কোথায় লুকিয়ে আছে
সেই ভয়ানক সত্যের দরজা। সুরেশের যদি জ্ঞান না ফিরে, তাহলে আমাদের হাতে প্রত্যক্ষ প্রমাণ বলে কিছুই থাকবে না। আমাদের সময় কম ওসি সাহেব, কিন্তু যতই কম হোক সেই সময়েই আমি কালপিতকে খুঁজে বের করব। কারণ এবার যদি আমি ওর ছায়া ধরতে পারি, ওর দেহও ধরা পড়বে। গল্পের চাকা আরও জটিল হয়ে গেল। খুন আর চুরির বাইরে এখন সামনে দাঁড়ালো এক গুপ্ত আতঙ্ক, এক স্মার্ট অপরাধী, এক ছায়ার নাম কালপিত। আর আমরা এগিয়ে চলেছি সেই ছায়াকে ছুঁয়ে ফেলার এক দুঃসাহসিক পথে। সন্ধ্যার আগের মুহূর্ত, মরুর বুকে রঙের খেলা। তবে আমাদের চোখে কোনো সৌন্দর্য নেই, সামনে শুধু ভয় আর সন্দেহ। সুরেশ কমায়, কালপিত অদৃশ্য, হাতে আছে শুধু এক টুকরো কোড আর একটা ছেঁড়া সূত্র। আর ঠিক তখনই বুবাই তৈরি করলো তার ভয়ঙ্কর পরিকল্পনা, একটা ছদ্মবেশ, একটা ফাঁদ, আর সেই ফাঁদে একজন আসবে, হয় কালপিত, না হলে তার ছায়া হতে পারে। দাদা, তুমি এই বেশে যাচ্ছ রফিক নামে চালক সেজে? হ্যাঁ, যারা কালপিতের হয়ে কাজ করে তারাই আগে জানতে পেরেছে মানচিত্র কার কাছে ছিল। আর একজন আসবে এই রাস্তায়, তাকে বলেছে এক চালকের কাছে ভল্ট কে কফি আছে। আমি সেই চালক, রফিক। আর আমরা? তোমরা থাকবে কিছু দূরে, ক্যামেরা আর ওয়াকি টকি নিয়ে। কোনো গোলমাল দেখলেই চেপে বসবে। বুবাই বসেছিল একটা পুরনো জিপে, পরনে ছিল রাজস্থানীদের মতো পাগড়ি আর ধুলো মাখা কুর্তা। সে যেন এক পাক্কা গাড়ি চালক। আর আমরা লুকিয়েছিলাম এক ঝোপের পেছনে। ঠিক তখনই এলো সেই বাইক, কালো হেলমেট, রোদ চশমা আর পিঠে একটা ব্যাগ। লোকটা এলো চুপচাপ। তুই কি রফিক? তুমি বুঝি রাজু? কোড বলা আছে, এক্সপোর্ট কই? বাক্সে। তুই কি ভোল্টের লোকেশন জানিস? বলছি তো, আগে টাকা দে, পরে কপি পাবি। চালাকি করিস না, তুই কিছু জানিস না। তুই পুলিশ না তোদের সেই বাঙালি গোয়েন্দা বুবাই? তন্ময়দা, এখনই ঢুকি, লোকটা তো বুবাইদাকে চিনে ফেলেছি। ঘটনা মুহূর্তেই পাল্টে গেল। লোকটা বুবাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। বুবাই তার অস্ত্র কাটতে গিয়ে ওকে মাটিতে ফেলে দেয়। আমরা ছুটে এলাম, আর ঠিক তখনই লোকটার পকেট থেকে বেরিয়ে এলো একটা আইডি কার্ড। সিদ্ধার্থ আর কন্ট্রাক্টর, কালপিত লজিস্টিক প্রাইভেট লিমিটেড। পেছনে দেখো, ব্যাগে ব্যাগে কি আছে। আর এই ব্যাগে তো মানচিত্রের ছেঁড়া কপি আর একটা স্যাটেলাইট ট্র্যাকার। মানে ওরা জায়গাটা খুঁজে পেয়েছে, এখন শুধু অপেক্ষা করছে সময়ের, আর আমাদের কবর তৈরি করছে। লোকটা ধরা পড়েছে, কিন্তু কালপিত এখনও অধরা। আমরা শুধু তার তৈরি ফাঁদে ঘুরে ঘুরে ক্লু জড়াচ্ছি। কিন্তু এবার বুবাই প্রতিজ্ঞা করল, যত দূরেই যাক কালপিতের মুখ একদিন সামনে আসবেই। এই লোকটাই মুখ খুলবে। ও জানে কালপিত কে, ও কোথায়। আজ শুরু হলো দ্বিতীয় পর্যায়ের খেলা। এবার আর শুধু ছায়া নয়, এইবার মুখোমুখি যুদ্ধ। সন্ধ্যার পর জয়সলমীর থানা ঘিরে ফেলল এক অদ্ভুত চুপচাপ উত্তেজনা। সবার নজর সেই এক বন্দির দিকে, যে ছিল কালপিতের লোক। বুবাই মণ্ডল জানতো এই লোক মুখ খুললেই চক্রটা ফাঁস হবে, কিন্তু সে জানতো ভয়ের মুখে সত্য বের হয় না।
তাকে বের করতে হয় জেদের সামনে দাঁড় করিয়ে। তোমার নাম সিদ্ধার্থ রাও, কন্ট্রাক্টর, কাল্পিত লজিস্টিক্সে কাজ করো, কিন্তু তোমার মুখে মুখে তো শুধু কোড। এইবার খুলে বলো কাল্পিত কে? বলো, বলছো না? আমরা কিন্তু সেকশন 302 ধারায় জিজ্ঞাসাবাদ চালাবো। আমি সব বলবো। ও আমাদের প্রধান। কাল্পিত আসলে নাম নয়, ও এক ছায়া, এক পরিকল্পক। ওর আসল নাম কি? রাহুল ভগত, জয়সলমের হোটেলের সন্ধ্যা ভিলার ম্যানেজার। কিন্তু এই পরিচয় শুধু লোক দেখানো। ও আসলে পুরনো মানচিত্রের এক উত্তরাধিকারী। হঠাৎ ঘরটা ঠান্ডা হয়ে উঠল। আমরা যার সাথে এতদিন সকাল বিকাল কথা বলেছি, হোটেল ম্যানেজার বলে যাকে দেখেছি, সেই আসলে গোটা অপরাধের চক্রের কেন্দ্র। কাল্পিত ছায়া নয়, রক্ত মাংসের মানুষ। তাহলে সেই কি মানচিত্র হাতিয়ে নেওয়ার ছক করেছিল? হ্যাঁ, ও চেয়েছিল সবার আগে পৌঁছতে ভোল্টকের কাছে। ডক্টর বাঘেলা আর সুরেশকে বিশ্বাস করে তারা তথ্য দেয়, কিন্তু কাল্পিত চেয়েছিল একা সমস্ত দখল নিতে। তাই সুরেশ আর ইমরান তারা ছিল বাধা। তাহলে খুনটা ওই করিয়েছে? আমি সুরেশের গায়ে হাত দিইনি, কিন্তু ইমরান সে ছবি তুলছিল। আমরা ভয় পেয়েছিলাম। আমি শুধু ইশারাই করেছিলাম, ওর লোকজন ওরা। তুমি মানুষ না জানোয়ার? একটা মানচিত্রের জন্য 2টা জীবন শেষ করে দিলে। এই প্রথম আমরা জানলাম কাল্পিত কোনো বাইরের লোক নয়, সে আমাদের সামনেই ছিল, ম্যানেজারের পরিচয়ে। আমাদের সব তথ্য ওর কানে পৌঁছাতো, আমাদের প্ল্যান, সন্দেহ সবই ও আগেই জানতো। কাল্পিত এখনো কোথাও লুকিয়ে আছে। হয়তো সে জানে আমরা ওর ছায়ায় পা রেখেছি। সে পালাবে, তাই এখনই সময় ভল্টকের কাছে পৌঁছানোর, কারণ ওখানেই সে অপেক্ষা করছে। না, আপনারা গেলে ও আপনাদের মারবে। ও সব জানে। ওর কাছে আগ্নেয়াস্ত্র আছে, লোক আছে। আর আমাদের কাছে আছে যুক্তি, সাহস আর সময়। চক্র এবার খুলে গেল, কিন্তু পথটা আরও ভয়ঙ্কর। কাল্পিতকে ধরতে হলে শুধু প্রমাণ নয়, চাই সরাসরি সাক্ষাৎ। আর সেই সাক্ষাৎ হবে ভবিষ্যতের সবচেয়ে থ্রিলিং ধাপে, ভল্টকের সামনে। দুপুর গড়িয়ে বিকেল, সূর্য মরুভূমির বুকে রাগ আর আগুন ঢেলে চলেছে। আমরা পৌঁছালাম সেই জায়গায়, ভল্টকি। একদম নির্জন, পাথরের পেছনে লুকিয়ে থাকা পুরনো রাজকীয় গুহা, এবং ঠিক সেখানেই দাঁড়িয়েছিল কাল্পিত। না, এবার রাহুল ভগত, এক সময়কার উত্তরাধিকারী। চোখে সানগ্লাস, হাতে আগ্নেয়াস্ত্র আর মুখে নির্মম হাসি। তুমি জানতে আমরা আসবো, তাই না? আরে আসো আসো, তোমাদের তো চুপ করে বসে থাকার লোক বলে মনে হয়নি, তাই আমি এখানে অপেক্ষা করছিলাম। সব শেষে তুমি নিজেই এলে সামনে, মানচিত্রের জন্য এত কিছু করলে। মানচিত্রের জন্য নয়, ন্যায় বিচারের জন্য। এটা আমার পরিবারের সম্পত্তি ছিল। ডক্টর বাঘেলা, আমার বাবার বন্ধু, একদিন আমাদের বাড়িতে এসে বলল এই মানচিত্র নাকি নকল। আমার ঠাকুরদা ছিল রাজকীয় সেনাদের মধ্যে একজন। উনি সেই আসল মানচিত্র রক্ষা করতেন। একমাত্র উত্তরাধিকারী আমি। কিন্তু বাঘেলা আর সুরেশ, তারা দুজনে মিলে আমার বাবাকে অযোগ্য প্রমাণ করে মানচিত্রটা নিজের নামে নথিভুক্ত করে নেয়। তাহলে প্রতিশোধের আগুনেই তুমি তৈরি করেছো এই চক্রান্ত? ওরা শুধু মানচিত্র নেয়নি, আমার পরিচয়টাই ছিনিয়ে নিয়েছে। আমার পরিবার শেষ হয়ে গেছে, আমি রাস্তায়, আর ওরা হয়ে উঠেছে ইতিহাসের নায়ক। আমি তখন থেকেই প্ল্যান করি, এই ভোল্টের সম্পদ আমি নেব। আমি ছাড়া আর কেউ নয়। কল্পিতের চোখে ছিল রাগ, কিন্তু তার পেছনে এক অপমানের দাহ। সে অপরাধী, সন্দেহ নেই,
কিন্তু সে কেবল লোভী নয়, সে এক পরিত্যক্ত উত্তরাধিকারী। বুবাই মণ্ডল চুপচাপ দাঁড়িয়ে শুনছিল, যেন কোনো যুক্তির খোঁজে নেমেছে। তোমার রাগের কারণ ঠিক, কিন্তু পদ্ধতি ভুল। তুমি যদি সত্যি উত্তরাধিকারী হতে তবে প্রমাণ দিয়ে লড়তে, খুন চুরি প্রতারণা দিয়ে নয়। এই দুনিয়ার ন্যায় মানে না, এখানে মিথ্যে বড় হয় আর সত্যি মরে যায়। আমি হারিয়েছি, আর এখন অন্যদের হারাবার সময়। তোমার বন্দুকটা খালি, আর পিছনে পুলিশ। খেলা শেষ রাহুল। কাল্পিত ধীরে মাথা নিচু করে বসে পড়ে বালির ওপর। তার চোখে জল, না ভয় নয়, এক ধরনের পরাজয়ের যন্ত্রণা। বুবাই মণ্ডল এগিয়ে গেল আর ভোল্টের পাথরের ওপর রাখলো হাত। সেই দরজা খুলবে কিনা জানি না, কিন্তু এই মুহূর্তে মনে হলো সবচেয়ে বড় ভোট তো আসলে মানুষের ভেতরের আগুন। আজ একটা ছায়াকে থামালাম, কিন্তু এই আগুন যদি আরেকজনের মনে জন্ম নেয় তাহলে আবার নতুন কাল্পিত হবে। সুতরাং শুধু ভোল্ট নয়, দরকার সত্যের রক্ষা। রহস্য শেষ। কাল্পিত এখন পুলিশের হেফাজতে, মানচিত্র সরকারের হাতে। ভোল্টে থাকা মূল্যবান তথ্য এখন গবেষণার বিষয়। আর আমরা তিনজন মানুষ, তিনটা ভিন্ন পেশার, একসাথে বসে আছি রাজস্থানের একটি ছোট্ট হোটেলের ছাদে, চুপচাপ, যেন কোনো অভিজ্ঞতার গন্ধে ভেসে যাচ্ছি। তন্ময়দা, আপনি তো রীতিমতো হিরো হয়ে গেলেন এই তদন্তে। রিপোর্টার তো নয়, পুরো গোয়েন্দা। বুঝলেন, আসলে এই কদিনে বুঝলাম যে এই খবরের কাগজে শুধু খবর লিখে গেলে চলে না, ভিতরের খবরে ঢুকতে হয়, তার শিরায় উপশিরায় চলতে হয়। তন্ময়, তোমার ভেতরে সেই অনুসন্ধানী মনটা আছে। তুমি শুধু চোখে দেখো না, তুমি বোঝো, এটাই আসল যোগ্যতা। তবে তোমাদের মধ্যে এই অসম্ভব বোঝাপড়া। বিট্টু যেমন খাঁটি সঙ্গী, তেমন তুমি একেবারে নিঃশব্দে বিশ্লেষণ করো। বলতে পারো আমি আজ বন্ধু পেয়েছি। আপনি আমাদের সঙ্গে থাকলে ভালোই লাগে দাদা। আপনার লেখা যখন আমরা পড়ব, তখন যেন কাহিনীটা আবার বাঁচবে। তন্ময়, আমি তদন্ত করি যুক্তিতে, বিট্টু দেখে হৃদয়ে, আর তুমি লেখো বিবেক দিয়ে। আমাদের এই দলটা একেবারে পূর্ণ। তিনজন মানুষ, তিনটে দৃষ্টিভঙ্গি আজ এক সুরে মিশে গেছে। মনে হলো এই কেসটা শুধু এক হত্যার রহস্য ছিল না, এটা ছিল সম্পর্কের এক নতুন সূচনা। এই প্রথমবার মনে হচ্ছে আমার পেশা আমাকে কিছু দিয়েছে, শুধু রহস্য নয়, বরং দুই বন্ধুও। আমার নাম তন্ময় সরকার, পেশায় আমি ক্রাইম রিপোর্টার। তবে এই যাত্রার পর আমি আর শুধু কলম হাতে রাখি না, আমি এখন চোখ রাখি, কানে শুনি, আর মনে গেঁথে রাখি গল্প, সত্যি আর বন্ধুত্বের। আর এবার থেকে আপনি শুধু রিপোর্টার না, আপনি আমাদের টিমের স্থায়ী সদস্য। চলো তন্ময়, আমাদের ট্রেন রাত 3টেই, কিন্তু আমাদের যাত্রা শেষ নয়, এটা শুধু শুরু। সামনে আরও অনেক গল্প আছে, আরও অনেক কাল্পিত, আর আমাদের একসাথে সেই অন্ধকারে আলো জ্বালাতে হবে। এইভাবেই শেষ হলো আমার প্রথম তদন্ত, আর শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে আমি, বিট্টু আর বুবাই একসাথে খুঁজে ফিরব অন্ধকারের শেষে লুকিয়ে থাকা সত্য। আমার গল্প নয়, এটা ছায়ার গল্প। ছায়া কথা বাই দি ব্রাদার্স।